এনইআইআর চালু হলে বিদেশি ফোন চলবে না, বিপদ আর বিপদ। যারা কাস্টমার রয়েছেন, যারা এই ধরনের ফোন কিনেন, তারা ভাবতেছেন বিদেশ থেকে একটা ফোন আনবো। আমি নিজেও পারচেস করি, আমি ইন্ডিয়া থেকে ফোন আনি, তারপরে আমি যখন আনঅফিসিয়াল ফোন কিনতে যাই, যেমন এটা হচ্ছে ভিয়েতনামি ভেরিয়েন্ট। তো এই যে বিদেশি ফোনগুলো, এই ফোনগুলো চলবে না। এখন বলতে পারেন তাহলে কোন ফোনগুলো চলবে? বিদেশি ফোনগুলো তখনই চলবে যখন এনইআইআর এর আওতায় আসবে বা এটার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমার আজকে কথা না। আমার কথা হচ্ছে, যদি এনইআইআর চালু হয়, এটার পক্ষে কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন। এটা চালু হলে সুবিধার থেকে অসুবিধা বেশি হবে। ধরুন বিদেশ থেকে আপনার ভাই আসবে, সে এসে থাকবে কয়েকদিন, ধরুন 15 দিন থাকবে। বিদেশ থেকে আসে না, ধরুন আপনিই প্রবাসে থাকেন, প্রবাসে বসে একটা মোবাইল কিনেছেন, দেশে এসে 15 দিন থেকে আবার চলে যাবেন। এই যে দেশে এসে 15 দিন থাকবেন, এই 15 দিন থাকার সময় আপনি কিন্তু নেট পাবেন না, আপনাকে অন্য একটা ফোন চালাতে হবে। কেন? কারণ আপনি 15 দিনে না যাবেন রেজিস্ট্রেশনের ঝামেলায়, না যাবেন কোনো আপনি আপনার ফোনে তো সিম চলবে না, তখন পড়বেন আরেকটা বিপদে। এর আগে কি হতো, বিদেশ থেকে কেউ আসলে দেশি যে ভাইদের সিম ছিল একটা নিয়ে চালাতো, ব্যবহার করতো, আবার চলে যেত। এটা একটা ভালো জিনিস, কারণ আপনার একটা ফোন চালানোর জন্য সিম তো লাগবে, আর এই সেই সিমটা যদি চালাতে হলে ফোনটাকেই রেজিস্ট্রেশন করতে হয় 15 দিনের জন্য, এটা একটা বাড়তি হ্যাসেল। এইটা সব থেকে বড় ধরনের ঝামেলায় পড়বে একজন মানুষ। সেটা হতে পারে বিদেশি মানুষ, আর দেশি মানুষের ঝামেলা তো শেষ নেই। ধরুন আপনার ফোনটা আপনি চালাচ্ছেন, হ্যাঁ, তো এখন 10টা দিনের জন্য এই ফোনটাকে আপনি কাউকে দিবেন চালাতে, বা কাউকে হেল্প করতেছেন। ধরুন আপনার বন্ধুর ফোন নষ্ট হয়ে গেছে, আপনার ফোনটা আপনি দিলেন, কিন্তু এটা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ এনইআইআর চালু হলে আপনার ফোনে অন্য সিম চালাতে হলে আবার আরেক ঝামেলায় পড়তে হবে। কারণ আপনি ধরুন আপনি বিক্রি করবেন ফোন, তো বিক্রি করতে গেলেও কিন্তু এই ফোনটা যখন দিবেন তখন ওনারশিপ ট্রান্সফার করতে হবে, আর এই ওনারশিপ ট্রান্সফার করতে গিয়ে আপনাকে আবার প্যারায় পড়তে হবে। যেহেতু এটা একটা গভর্নমেন্ট কাজ, আমি শিওর যে এটার সার্ভার থাকবে 99% ডাউন। কারণ বাংলাদেশে যত সাইট আছে সবগুলোর সার্ভারই খুবই লো। কারণ এরা টাকা পয়সা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে ওয়েবসাইট বানায়, কিন্তু সার্ভার বানায় মনে করেন মাসে $5। কারণ আপনি কোনো গভর্নমেন্ট সাইট দেখবেন না যে গভর্নমেন্ট সাইট স্মুথলি চলে। ধরুন আপনি রেজিস্ট্রেশন করতে গেলেন, রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলেন রেজিস্ট্রেশন ফেলড, দোকানে গেলেন, দোকানদার বলল 3 দিন সময় লাগবে, 2 দিন সময় লাগবে, সার্ভার ডাউন, কিচ্ছু করার নেই, আপনাকে ওখানে বসে থাকতে হবে। কিন্তু ভাই এই ফোনটা তো আপনাকে ইনস্ট্যান্ট চালাতে হবে। সো এই যে বিপদগুলো, এই বিপদগুলো এড়াবেন কীভাবে? এনইআইআর আমি পক্ষে না। এনইআইআর চালু হলে যেটা হবে, উপকার হবে, কারণ আপনার এই ফোনটা রেজিস্টার্ড হবে, অনেক চোরদের ঝামেলা হবে। তবে আমি কোন দিক থেকে পক্ষে না সেটা একটু ক্লিয়ার করি। এনইআইআর চালু করুক ঠিক আছে, কিন্তু এনইআইআর যে রুলসগুলো রয়েছে, সেই রুলসগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি চালু হয়ে যায় তাহলেই বিপদ। আমার মতে এত বড় একটা সিদ্ধান্ত, যেটা সরকারের একটু একটু করে নেওয়া উচিত ছিল। যেমন এই মুহূর্তে রেজিস্ট্রেশন চালু থাকবে, এটা আমার মত। আপনারা আমার মতের সাথে এক কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের, নাম্বার 1। মোবাইলে যে কোনো সিম চলবে। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা সিমগুলোকে মডিফাই করতে পারবো। যেমন আপনি একটা সিম 10টা ফোনে চালাতে পারবেন, ম্যাক্সিমাম 10টা। যেমন আমরা কোনো সফটওয়্যার কিনি, সফটওয়্যার কিনে কী করি, ম্যাক্সিমাম 5 ডিভাইস চলবে, তারপরের ডিভাইসে চলতে গেলে ঝামেলা করবে, তখন নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এরকম একটা সিস্টেম যদি থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার ফোনটা আপনি আরেকটা সিম ভরতে পারবেন। মানে ম্যাক্সিমাম যে ব্যাপারটা, যে 10টা সিম চলবে বা 10 ধরনের সিম আপনি ব্যবহার করতে পারবেন, 10টা আইএমইআই এখানে সিমের সাথে রেজিস্টার থাকবে, বা আপনার ডিফল্টভাবে 10টা যে কোনো সিম দিলেই কানেক্ট হবে। কিন্তু 10টার পরবর্তী সিম হলে আপনাকে বলবে নতুন করে হয় প্যাকেজ বাড়াতে বলবে, যে 10টা না 20টা সিম চলবে, এরকম প্যাকেজে আপনাকে যেতে হবে। এই সিস্টেম যদি থাকে তাহলে সরকার যেভাবে লাভবান হবে, এই রেজিস্ট্রেশনের দরকার হলে ওরা একটা ফি করবে, যে আপনার ফোনে 10টা সিম চলবে এটার জন্য একটা ফি, আপনার ফোনে 20টা সিম চলবে এটার জন্য একটা ফি। তাহলে কি হবে, অপরাধ অনেকটা কমে যাবে। কারণ আপনার এই ফোনে আনলিমিটেড আপনি সিম ইউজ করতে পারেন, যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ধরনের। যেহেতু সরকার এটাকে একটা কন্ট্রোলের ভিতরে আনতে চাচ্ছে, আপনার ফোনে একটাই সিম চলবে, বা আপনার ফোনের সাথে আপনার সিমের সাথে রেজিস্ট্রেশন থাকতে হবে। তো এই জিনিসগুলো যখন কন্ট্রোলেই আনতে চাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের একটা ফোনে অ্যাটলিস্ট 10 ধরনের বা 10 প্রকারের সিম বা এরকম একটা প্যাকেজের ভিতরে আনলে জনগণের জন্য একটু ভালো হবে। এই হলো ব্যাপারটা। এরপরে যেটা করবে, এরপরে সরকার ওই 10টা সিম থেকে 5টায় নিয়ে আসবে, যাতে করে মানুষ এই জিনিসটা অভ্যস্ত হয়। এখন আপনি 16ই ডিসেম্বরের পরে
আপনার ফোনে ফোন এনইআইআরের আওতায় না থাকলে ফোনে ডাইরেক্ট ফোন অফ করে দিচ্ছেন, মানে ফোন কোনোভাবেই আপনার সিম চলবে না। এইটা মানে এটা যুক্তিসঙ্গত না, এটা আমি মনে করি। আর ট্যাক্সের ব্যাপার নিয়ে ভাই আমি কোনো কথাই বলবো না, কারণ ট্যাক্স আপনারা ভালো বুঝেন, কারণ ট্যাক্স 57% আছে, কত পার্সেন্ট হলে আপনাদের জন্য ভালো হবে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তবে আমি মনে করি এই মুহূর্তে ট্যাক্সের পরিমাণ 10 থেকে 15%, সর্বোচ্চ 20%, এর উপরে যেন না যায়। এখন আপনাদের মতামত কি সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তবে 15% স্ট্যান্ডার্ড আমি মনে করি এটা বাংলাদেশের জন্য খুবই ভালো। আর প্রতিদিন যে পরিমাণে ফোন সেল হয় তাতে 15% ট্যাক্স ইজ হিউজ। মানে এখানে তো সরকারের কোনো এফোর্ট দিতে হচ্ছে না, সব জিনিসগুলোই হচ্ছে ব্যবসায়ীরা করবে, সব জিনিসগুলোই মানে দোকানদাররা করবে বা ক্রেতাদের খালি ট্যাক্স দিতে হবে। তো সেক্ষেত্রে সরকারের যেহেতু এখানে বড় ধরনের কোনো এফোর্ট দিতে হচ্ছে না বা সরকারের এখানে কোনো বিনিয়োগ নেই, সেক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ 57%টা মানে হিউজ আমি মনে করি। কারণ বাংলাদেশে বিদেশি জিনিসগুলো ইউজ করবে, এটা কি মানে এটা জনগণ ইউজ করবে, এটা কি সরকার চায় না? যে কারণে ট্যাক্স এত পার্সেন্ট, আমার মনে হয় ট্যাক্স তো 0% করা উচিত। 0% করলে বিদেশি জিনিসগুলো বাংলাদেশে ঢুকবে। সো এতে এতে করে আবার একটু সমস্যা আছে, সরকার যেটা মনে করে বিদেশিদের কাছে বাংলাদেশের টাকা চলে যাবে। আরে ভাই, স্যামসাং ফোন বাংলাদেশে তৈরি করা সম্ভব? এখন আপনি কি ওয়ালটন চালাবেন? আপনি চালাবেন, আপনার কয়জন মানুষ ওয়ালটন চালায়? সবাই তো আইফোন চালায়, সবাই তো স্যামসাং চালায়। তো এই ফোনগুলো আপনার বাইরে থেকে আনতে হবে, বিদেশিদের কাছে এই টাকা দিতে হবে। এখন তার জন্য আপনি 57% ট্যাক্স ধরবেন, এটা মানে এটা যুক্তিসঙ্গত না। এখন সরকার এটা নিয়ে কী করবে সেটা সরকারই ভালো জানে। তবে আপনাদের মতামতটা ইম্পর্টেন্ট, কারণ আপনারা মতামত দিলে সেইটা গ্রহণযোগ্য হবে। কারণ সরকার একটা মত দিয়ে রাখছে 57% না, সরকার 80% ট্যাক্স দিতে পারে, সেটা সরকারের ব্যাপার। কিন্তু সেটা বাস্তবায়ন কতটুকু হবে সেটা দিব আমরা, যেহেতু আমরা জনগণরা দিব, সেক্ষেত্রে আমাদের জনগণেরই ভাবতে হবে আমরা কত পার্সেন্ট দিব এবং আমাদের জনগণেরই মতামত দিতে হবে। একটু কমেন্ট করে যদি আপনারা একটু জানান তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে আসলে জনগণ মানে সরকারের পক্ষে নাকি আমজনতার পক্ষে। ব্যবসায়ীদের আন্দোলন যেটা ছিল ব্যবসায়ীরা গুটিয়ে নিয়েছে, কারণ ব্যবসায়ীদের ঝামেলা ছিল আনঅফিসিয়াল ফোনগুলো কি করবে। তো সেগুলো এই মুহূর্তে 3 মাস সময় দিয়েছে বিক্রি করার জন্য, এবার আপনি কিনে নিতে পারেন। তবে এই মুহূর্তে আনঅফিসিয়াল ফোন কিনবেন কি না সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। কারণ আনঅফিসিয়াল ফোন নিয়ে অনেকেই অনেক প্রবলেমে আছে, আমার নিজের ফোনও আনঅফিসিয়াল। ওকে, সো আমার দুটো আনঅফিসিয়াল ফোন, যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সো এই আনঅফিসিয়াল ফোনগুলো আপনি চাইলে এখন কিনতে পারেন। তবে আনঅফিসিয়াল ফোনগুলো নিয়ে যে কী আপডেট হবে সেটা আসলে নির্বাচনের পরে বলা যাবে। সো নির্বাচন জানেন 12 তারিখে, সো নির্বাচন নিয়ে আর কথা বললাম না। সো আশা করি ভালো কিছুই হবে 3 মাস পরে, অ্যাটলিস্ট মোবাইল ফোন নিয়ে একটা ভালো ধরনের আপডেট আসবে। সো এই ছিল ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও এবং পরবর্তী আপডেট মিস না করতে।